আমি জানি, আমি জানি শবনম যে আমি খুব ঠকে গেছি। সব থেকে বোধহয় বেশি আমিই ঠকে গেছি। কিন্তু কি বলতো, আমার মনে হলো যে আমি যদি তোমার কাছে একমাত্র এসে জোড়হাত করে ভিক্ষে চাই, তুমি হয়তো শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। ভুল জানো? না না না, আমি ভুল জানি না, আমি ভুল জানি না শবনম। শবনম, তোমার যশটা যদি দুদিনের মধ্যে সুস্থ হয়ে যায়, আমি দুদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি লিখিয়ে নিও আমাকে দিয়ে, তুমি লিখিয়ে সই করিয়ে নিও আমাকে দিয়ে, আমি চলে যাব। যশ যতদিন না ভালো হয়ে উঠছে ততদিন আমাকে একটুখানি থাকতে দাও না শবনম। দেখো রোহিণীদি, অফিসিয়ালি এখনো তোমাদের ডিভোর্সটা হয়নি, আর অফিসিয়ালি এখন আমি জজদার বউ হইনি, তাই আইনি অধিকারে তুমি ও বাড়িতে থাকতেই পারো। তাও যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলছি হ্যাঁ তুমি থাকতে পারো। তুমি দুদিন ও বাড়িতে থাকতেই পারো জজদার সুস্থ হওয়া পর্যন্ত। কিন্তু তুমি যদি ভাবো যে এই দুদিনে তুমি জজদার মন আদায় করবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো রোহিণীদি। আমি কিন্তু আর জজদাকে ছেড়ে থাকবো না। দেখো রোহিণীদি, আমি কিন্তু হারে মজে বুঝে গেছি যে জজদার বেঁচে থাকাটা আমার কাছে কতটা দামি, আর তার জন্য যদি আমাকে কোনো দাম দিতে হয় না, সেই দাম দিতে কিন্তু আমি রাজি। আর জজদার বেঁচে থাকার জন্য আমাকে জজদার সঙ্গে সংসারটা করতেই হবে। আর কি বলতো, যাকে ভালোবাসি না তার সঙ্গে তো সংসার করতে মন চাইবেই, কিন্তু তবুও জানো তো আমি মনে মনে মেনে নিয়েছিলাম যে বাস্তবে এটা কোনোদিনও সম্ভব না। তাই কিন্তু আমি এর মধ্যে ঢুকতে চাইনি রোহিণীদি। কিন্তু আজ যখন একবার ঢুকে গেছি, তখন কিন্তু আমি এখান থেকে সরে আসবো না। তাই সেটা কিন্তু তোমাকে পরিষ্কারভাবে বুঝতে হবে রোহিণীদি। আমি বুঝে গেছি, আমি তো বুঝে গেছি শবনম। তোমার কি মনে হয় এত কিছুর পরে, সবকিছু হারিয়ে যাওয়ার পরেও আমি এটা বুঝতে পারিনি যে আমি হেরে গেছি? আমি গোহারা হেরে গেছি শবনম। আমি আর কোনো দিন যশের ধারে কাছেও পৌঁছতে পারবো না, আমি চাইবও না, আমি চাইবো না। আমি শুধু যখন বেরোতে চাই তখন যশকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে বেরোতে চাই। তাহলে আর কিছুই না, আমার মনে একটু আক্ষেপ কম হবে, কোথাও একটা তো শান্তি মনে হবে যে যশকে আমি ভালো দেখে বেরিয়েছি, সুস্থ দেখে বেরিয়েছি। বললাম তো তুমি এমনিতেই থাকতে পারো, তার জন্য তোমার আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও যদি তুমি আমার কাছে অনুমতি নিতে চাও, আমি শুধু তোমাকে একটাই কথা বলবো রোহিণীদি, তুমিও বাড়িতে থাকতে পারো, কিন্তু তুমি জজদার সামনে যেতে পারবে না। জজদা কোনোভাবে আর উত্তেজিত হোক সেটা আমি চাই না রোহিণীদি। না না শবনম, সেটা যাতে আমি করতে না পারি তার জন্য তুমি থাকবে পাহারায়। ভারী অদ্ভুত লাগে জানো তো, আজকে আমাকে তুমি যাতে জজদার সামনে না যেতে পারো তার জন্য আমাকে জজদাকে আগলে রাখতে হবে, জজদাকে পাহারা দিতে হবে। কি বলতো, পরিস্থিতি এই জিনিসটাকে তৈরি করেছে, এটা তো সত্যি আমার কিছু করার নেই। আর সেই জন্য না আমার কিন্তু কোনো অনুতাপ নেই। আমি জানি আমি যা করছি তা ওকে বাঁচিয়ে রাখার জন্যই করছি। তাহলে সেই কথাই রইল তো শবনম? হ্যাঁ, আমার দিক থেকে এই কথাই রইল, কিন্তু ওদের বাড়ির লোক যদি এখন তোমাকে থাকতে না দেয় তখন তো আমার আর কিছু করার নেই। তুমি যে বললে আমি এখনো আইনত থাকতে পারি ওদের বাড়িতে। হ্যাঁ, আমি আইনের কথা বললাম, কিন্তু ওদের বাড়ির লোক যদি আইন মান্য না করে তখন আমি কি করব বলো? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, সকলকে তো আইন মেনেই চলতে হয়। হ্যাঁ, কিন্তু রোহিণীদি তার জন্য তো কোর্টের অর্ডার লাগে, আর তার জন্য বেশ খানিকটা সময় লাগে, সেটা তো তুমি জানো। আমি তো সবটা ছেড়ে চলেই যাব বলেছি শবনম। চলেই যখন যাব তখন এত কোর্ট কেস কেন করতে যাব বেকার? যদি কেউ আপত্তি করে তুমি একটু বলবে, তুমি একটু বুঝিয়ে বলো যে জজদার সুস্থ হয়ে গেলে রোহিণীদি চলে যাবে। রোহিণীদি, একটা কথা বলো তো,
বলো। আচ্ছা, ডিভোর্সের পেপারে কি তুমি সত্যিই সই করবে নাকি কন্টেস্ট করবে? কেন বলো তো? না মানে কন্টেস্ট করলে তুমি কিন্তু জিততে পারবে না, কারণ তুমি যদি কন্টেস্ট করো তোমার বিরুদ্ধে যা যা প্রমাণ আমি সব দাখিল করব, আর জজদাও তাই করবে। তাই শুধু শুধু কন্টেস্ট করে কি লাভ বলো? তাই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কন্টেস্ট করবে নাকি ভালো কথায় তুমি ডিভোর্সটা দিয়ে দেবে? আমি জিতবো না হারবো সেসব কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র যশ আমার সাথে থাকতে চায় না বলে আমি বিনা বাধায় সই করে দেবো শাবনাম। আর তোমরা যাতে খুব তাড়াতাড়ি সংসারটা শুরু করতে পারো তার জন্য বিনা বাধায় আমি যশকে মুক্তি দিয়ে দেবো, আমি কথা দিলাম। আমি শুধু 2 দিন ভিক্ষে চেয়ে নিচ্ছি তোমার কাছে শাবনাম, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। বেশ, আমি না বাড়ির সবার সাথে কথা বলছি যাতে তোমাকে থাকার অনুমতি দেয়। আমি জজদের সাথেও কথা বলছি যাতে তুমি অনুমতি পাও ও বাড়িতে থাকার। দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে। শাবনাম, আমি তোমার কাছে চিরদিন ঋণী হয়ে থাকবো। আমার কাছে ঋণী তো তোমার অনেক আগে হয়ে থাকারই কথা, কিন্তু তখন কেন ঋণী থাকোনি বলো তো রোহিণী দি? আর এখন আর ঋণী থাকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি আমার অধিকার বুঝে নিয়েছি। আর তুমি মুখে যাই বলো না কেন, আমি জানি রোহিণী দি তুমি আমাকে তোমার প্রতিদ্বন্দ্বী ভাবো। আর দেখো, সেটাই স্বাভাবিক, সেটাই হয়তো হওয়ার কথা। রোহিণী দি, তুমি আমার সঙ্গে যত ইচ্ছা শত্রুতা করো, সেটা খুব ভালো কথা। যত ইচ্ছা লড়াই করো, কিন্তু সেই লড়াইয়ের রাত যদি জজদার গায়ে পড়ে তাহলে কিন্তু আমি কোনো অনুমোদন করব না। রোহিণী দি, তুমি আমার সঙ্গে যত ইচ্ছা শত্রুতা করো, সেটা খুব ভালো কথা। যত ইচ্ছা লড়াই করো, কিন্তু সেই লড়াইয়ের রাত যদি জজদার গায়ে পড়ে তাহলে কিন্তু আমি কোনো অনুমোদন করব না। এসো, সাবধানে এসো। ঠাম্মি আছে ওখানে। কই? কোথায় আমার দাদু ভাই? কই? এসো এসো এসো। আমাকে তো একেবারে শেষ করে দিয়েছিলে ভাই। আর এই ছেলেটাকে শেষ না করে তুমি তো আসতে চাইছিলে না, সেই তো আসতে হলো। শুধু শুধু আমার নাতিকে এত কষ্ট দিয়ে কি লাভ পেলে তুমি? শুধু শুধু ওকে দোষ দিও না ঠাম্মি। ও আমাকে বারবার আঘাত করেছে ঠিকই, কিন্তু কেন করেছে সেটা ওই জানে। আর ও আমাকে যতবার আঘাত করেছে, ততবার কিন্তু ও কম আহত হয়নি, ওরও কম আঘাত লাগেনি। জানি জানি, শবনমের সম্বন্ধে কোনো কথা তোমাকে বলা যাবে না জানি, কিন্তু শবনমের সঙ্গে আমার আলাদা বোঝাপড়া আছে। এই যে তুমি যদি আমার নাতিকে কষ্ট দিয়েছো, তাহলে আমি তোমাকে দেখে নেব। ঠাম্মি, এই তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আর কখনো তোমার নাতিকে আমি কষ্ট দেব না, কখনো আর কষ্ট দেব না। এসো, বসবে, এসো। যাক, বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে, এই অনেক। যশ, শুনলাম নাকি ওখানে রোহিণী গিয়েছিল, তা কোনো ঝামেলা হয়নি তো? মহুয়াদি, আগে আমি ঝামেলার ভয় পেতাম, কিন্তু এখন আর আমি কোনো ঝামেলার ভয় পাই না। কারণ মূলত আমার কাছে না জজদার ভালো থাকাটা দামি। তাই এখন জজদার ভালো থাকার জন্য আমি যে কোনো ঝামেলার মুখোমুখি হতে রাজি। এই সুবুদ্ধিটা যদি আগে হতো, তাহলে আমার নাতিকে এত কষ্ট পেতে হতো না। কি বলো তো ঠাম্মি, একটা কথা আছে না, বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলো আমার সেই সুবুদ্ধি হয়েছে। দেখো ঠাম্মি, তোমার নাতিকে আর কখনো আমি কষ্ট পেতে দেব না। আরে বাকিরা কোথায়?
বাকিরা আসছে। রোহিণী এসো। দাঁড়াও, রোহিণী এই বাড়িতে যে শবনম? রোহিণীদিকে এ বাড়িতে আসার জন্য আমি অনুমতি দিয়েছি। আমি কটা দিন ভিক্ষে চেয়েছি শবনমের কাছে। বেশ, রোহিণী যদি এই বাড়িতে থাকে তাহলে তাহলে আমাকে একটা হোটেলের ব্যবস্থা করতে হবে। আমিও রিয়াক্ট করেছিলাম যশ, কিন্তু শবনম যখন বলেছে তাই আমি আর কিছু বললাম না। যশ, অফিসিয়ালি কিন্তু রোহিণী তোমার বউ, ডিভোর্স হয়নি এখনো। আইন অনুযায়ী ওর শ্বশুরবাড়িতে সব রকম অধিকার আছে, কিন্তু প্লিজ ডোন্ট ফরগেট, তুমি ওর ভালো মানুষের সুযোগ নিয়ে যা খুশি তাই করতে পারো না। আমি তো বলিনি যে রোহিণী এই বাড়িতে থাকতে পারবে না। রোহিণী থাকুক না এই বাড়িতে। আমি বলেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি থাকবো না। তোমরা আইন অনুযায়ী ওর যা যা সমস্ত কিছু, মানে ওর যা যা প্রাপ্য, ওকে পাইয়ে দাও তোমরা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আমার থাকার ব্যবস্থা নিজেই করে নেব। শবনম, জজদা, রোহিণীদি আমার কাছে ভিক্ষে চেয়েছে, বলেছে যে যতদিন না অবধি তুমি সুস্থ হচ্ছ ততদিন এই বাড়িতেই থাকবে। আমি না করতে পারিনি। আমার ভালো হওয়ার সঙ্গে ওর কি সম্পর্ক? ও কখনো কোনোদিনও চেয়েছিল আমি ভালো থাকি? আজ আমার কোনো কথাই তোর কানে পৌঁছবে না যশ। আমি তোকে কোনোভাবেই বোঝানোরও চেষ্টা করব না। শুধু এই কথাটা বলিস না যশ যে আমি চাইনি তুই ভালো থাকিস, বরং আমি চিরটাকালই চেয়ে এসেছি তুই ভালো থাক, তুই শান্তিতে থাক, তুই ভালো থাক। হ্যাঁ, আমি তোকে ভালো রাখতে গিয়ে কষ্টটা অনেক বেশি দিয়ে ফেলেছি। সেটা আমার চাওয়ার পদ্ধতির ভুল, চাওয়ার ভুল নয়, কিন্তু এটুকুই বলতে চাই। আমি না তোর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না রোহিণী, আই এম টায়ার্ড। প্লিজ তুই আমাকে এবার একটু রেহাই দে প্লিজ। বলবো না তো, আমি আর কোনো কথাই বলবো না তোকে। শুধু তুই ভালো হয়ে উঠলেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। চলে গিয়ে আমার প্রথম কাজ হবে ডিভোর্স পেপারে সাইন করে দেওয়া। সেটাও তোর ভালোরই জন্যে। আমি চাই যতটা তাড়াতাড়ি তুই তোর নতুন সংসার জীবন শুরু করতে পারিস। তা না হলে তো আমি কন্টেস্টও করতে পারতাম। কন্টেস্ট করতে তুমি পারতে না, কন্টেস্ট করলে তুমি ফেঁসে যেতে। শোনো, তুমি আর যাই হও, তোমার মাথায় এইটুকু বুদ্ধি নেই এটা আমি ভাবতেই পারছি না। তুমি খুব ভালো করে জানো তুমি এমন এমন কাজ করেছো তার সব ডকুমেন্ট যশের কাছে আছে। দেখো, কোর্ট কেস কাচারি হলে সেই ডকুমেন্টগুলো যদি তোমার এগেনস্টে যায় তাহলে তোমাকে এমনি ডিভোর্স দিতে হবে। তাই তুমি এখন ভালো মানুষই দেখিয়ে নিজের থেকে ডিভোর্সের কথাটা বলছো। দেখো, আমি যখন একজন অতিথিকে এ বাড়িতে থাকার অনুমতি দিয়েছি তখন প্লিজ তোমরা তাকে অসম্মান করো না, তাকে এ বাড়িতে তোমরা থাকতে দাও। জজদা, দেখো, আমি সবসময় আমার কথা রেখেছি, আমি কিন্তু কখনো আমার কথার খেলাপ করি না। আমাকে প্লিজ আমার কথাটা রাখতে দাও। জেনে বুঝে আবার ভুল করছো কেন? কেন একই ভুল বারবার করো তুমি? কেন এই ভুলটা করতে চাইছো? জেনে বুঝে কিন্তু তুমি
জজদা, এবারে আমি আর কোনো ভুল করিনি গো। রোহিণীদিকে আমি আগেই বলে দিয়েছি, রোহিণীদি যেন তোমার কাছাকাছি না আসে। এবং আমি সেদিকে খেয়াল রাখবো, তোমাকে আগলে রাখবো। দেখো, রোহিণীদিকে যে আমি বিশ্বাস করি না সেটা আমি রোহিণীদিকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছি। রোহিণীদি বলেছে যে তুমি সুস্থ হয়ে উঠলেই রোহিণীদি এই বাড়ি থেকে চলে যাবে। আর আমি জানি জজদা, তুমি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আর দেখো, রোহিণীদি যদি আইনি অধিকার এই বাড়িতে থাকতে চায়, থাকতে পারে, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু আমি তাহলে তোমাকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। তুমি ওকে নিয়ে চলে যাবে মানে? তুমি পেলে কোত্থেকে ওকে? মার কোল থেকে তার ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে? অদ্ভুত কথা তো। তো বড় বড় কথা বলছে, তারপর আমার সামনে দাঁড়িয়ে। বাধ্য হয়ে বলছে বৌদি। আচ্ছা, আমার বড় ছেলেটা কোথায় গেল? সেটা একসঙ্গে গিয়েছিল, একসঙ্গে ফিরলো না তো। ওই দাদা আসছে কতগুলো ওষুধ নিয়ে, ওই শবনম কতগুলো ওষুধ আনতে বলেছে, চলে আসবে এক্ষুনি। আমি বলছি বৌমা, ছেলেটার জীবনের উপর দিয়ে বারবার যাচ্ছে। আমি বলছি আর অশান্তি করো না। এবার দেখো না, অশান্তি না করে যদি সংসারটা শান্তির হয়। তুমি রোহিণীকে পছন্দ করো, তুমি রোহিণীকে ছেলের বউ করে রাখতে চাও, কিন্তু তোমাকেও তো মনে রাখতে হবে ছেলে রোহিণীর সঙ্গে থাকবে না। ছেলে রোহিণীকে পছন্দ করে না। তুমি তো জোর করে কারোকে বাধ্য করতে পারো না তার সঙ্গে থাকতে। বৌমা, এই সংসারটার উপর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা গেছে, আর ঝড়ঝঞ্ঝা বাড়িও না। মা, শেষ পর্যন্ত আমাকে আমার ছেলের স্বার্থের জন্যে এই মেয়েটাকে, শবনমকে মেনে নিতে হবে, এটাই বলছেন তো আপনি? আন্টি, আমাকে মেনে নিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। আমাকে মেনে নিতে নাও পারো, কিন্তু কি বলো তো, তার জন্য কিন্তু কিছু বদলে যাবে না। তোমার ছেলে আমাকে বিয়ে করবে আর আমি এ বাড়ির বউ হব। হ্যাঁ, এটা ঠিক, আমার হয়তো এ বাড়িতে থাকা হবে না, আমাকে জজদার সাথে বাইরে গিয়ে কোথাও থাকতে হবে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না আন্টি। আন্টি, তার থেকে ভালো এটা হয় না যে আমরা সবাই মিলে একসঙ্গে এ বাড়িতে থাকি, শান্তিতে থাকি। আন্টি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এমন কিছু কখনো করব না যেখানে আমার জন্য তোমাকে কোনো কথা শুনতে হয়। হ্যাঁ, তোমার পছন্দের মাপকাঠি হয়তো আমি কোনোদিনও ছুঁতে পারবো না, আমি ছুঁতে চাইও না আন্টি, কিন্তু আমি তোমাকে একটা কথা দিতে পারি, আমি তোমার ছেলেকে কোনোদিনও অসুখী করব না, কিংবা এই পরিবারে কারোর কখনো কোনো ক্ষতি করব না, সেই অ্যাসিওরেন্স আমি তোমায় দিতে পারি। হ্যাঁ আন্টি, আমি তোমাকে সেই গ্যারান্টি দিতে পারি। মা বুঝবে না, মাকে বলে কোনো লাভ নেই। মা কোনোদিনও বোঝেনি, কোনোদিনও বুঝবেও না। এত কথা কেন বলতে যাচ্ছ মাকে? বুঝিয়ে কি কোনো লাভ আছে? দেখেছো আজ অব্দি বুঝেছে কোনোদিনও? যদি বোঝার হতো তাহলে আমার এই অসুস্থ অবস্থা দেখে বুঝতো না মা? আমার মা সবসময় চেয়েছে নিজে ভালো থাকতে, সবসময় নিজের ভালোটাই বুঝেছে। মা সবসময় এটাই ভাবতো যে মা যদি ভালো থাকে তাহলে বাড়ির সবাই আমাকে শুদ্ধ ভালো থাকবে। এটা কোনোদিনও বুঝতে পারলো না যে আমরা প্রত্যেকেই আলাদা মানুষ, আমাদের প্রত্যেকেরই আলাদা ভালো লাগা, আলাদা খারাপ লাগা থাকে, আমাদের প্রত্যেকেরই পছন্দ অপছন্দ থাকে। মা কোনোদিনও বুঝবে না, কোনোদিনও না। কিন্তু
এবার সেটা আমার মাকে বুঝতে হবে, 100 বার হবে। আরে বাবা, এই বাড়ি থেকে চলে যাও বললেই কি চলে যাওয়া যায় রে যশ? আমরা কি কেউ নেই? তাহলে তোমার মা এই বাড়ি নিয়ে পড়ে থাক, আমরা সবাই অন্য কোথাও থাকবো। যেখানে শাবনাম থাকবে সেখানে আমরা সবাই থাকবো। তাহলেই তো হলো, তাহলে তো আর কোনো কথা রইলো না। মা, একদিন কিন্তু ধর্মের কারণে আপনি আপত্তি করেছিলেন। হ্যাঁ করেছিলাম, কিন্তু আমার নাতি যেখানে সুখে থাকবে তার সুখে তো আমি বাধা দিতে পারবো না। আমার নাতি সুখের বাইরে আমার কাছে আর কিছু নেই। আমার নাতি যদি ভালো থাকে সেটাই আমার শেষ কথা বৌমা। এই বিষয়ে আর কোনো কথা হবে না বৌমা।